পুষ্টিমারী রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়ে আমি কাজ করছি। এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না? কারণ হচ্ছে কি, আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে, বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। ছাত্ররা তো আর জানে না। পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না? আপনারা তো গণকর্মী, আপনারা তো এই দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সংবাদ শিরোনামের ভেতর সবগুলো ভিডিও আপনাদের সাথে দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, বর্তমান চলমান পরিস্থিতি, দেশের যে অবস্থা ইতিমধ্যে আপনারা সবাই কম বেশি জেনে থাকেন এবং ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়ে দিয়েছে এবং সে এমপি থেকে রিজাইন দেবে, এই প্রত্যাশা বাংলাদেশের কোঠা আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে দিয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাই আরো কি বলেছে। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি, একে একে সবগুলো ভিডিও আমরা দেখি। পুষ্টিমারী রাজনৈতিক দল। আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। আরে চাটুকার, বাটপার, রাজাকার, এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এর আগে একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল 2 দিন আগে, এর নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এই সেই এইসব পোস্ট দিচ্ছিল। গত 2 দিন আমাদের সবার, আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে? বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার, বাটপার, রাজাকার, এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমরা আপনাদেরকে অভিভাবক মনে করি, আমার বাচ্চাদেরকে একটা টোকা দিবেন না স্যার। এটা আমি কেন স্যার আমি একটা কথা বলি, বলেন, এইটা যদি মনে হয় তাহলে আমাদের গায়ে কোনো হাত করবে না, আমাদের কোনো গুলি চলবে না। স্যার 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 অস্ত্র নিয়ে আসি নাই। একটা কথা, এটা 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 রাষ্ট্রীয় সম্পদ। এটা যদি এখন কেউ পুরাতো আমার বাচ্চাদের নাম হতো। আমি গার্জিয়ান হিসেবে এটা আপনাদের কাছে হস্তান্তর করে বলতে চাই, রাষ্ট্রীয় সম্পদ আমরা পুরাই না। আমরা শিক্ষার্থী, আমরা একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতে দিব না। এই দেশ আমাদের,
আমাদের ভাই বোনদের মৃত্যু হয়েছে, যেভাবে অবিচারে পুলিশ গুলি করেছে, সেটার প্রতিবাদে যদি আমরা না নামি, শুধু এইটুকুই দেয়াল চিত্র যদি না করি, এটা রেস্ট্রিক্ট এই পর্যন্তই আছে, এর থেকে আন্দোলনে যাওয়ার মতো এই বয়সে মানে অতটা পারমিশন পাইনি, এইটুকু যদি না করতে পারি তাহলে তো সারা জীবন একটা মানে কি বলবো দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবো। জি, এটা একটা প্রতিবাদ না, প্রশাসনের অস্থিরতা আমাদের কাজ করছে না, এখন আমাদের ওয়ালে ফিট হয়ে গেছে। আমরা যে কোনো ভাবে এই যে সরকারি হিসাব মতো যদি 200+ স্টুডেন্ট নিরীহ মানুষ মৃত্যু হয়, তো এটা দায়িত্ব আমাদের সবার, 18 কোটি মানুষের। আমি যদি বেঁচে থাকি, বাঁচার মতো বাঁচতে পারতেছি না, তো সেই বেঁচে থেকে আমার কি লাভ? আর আমি আরো বেঁচে থাকতাম যদি ঘরের থেকে আমি মনে করতাম আমার মরণ নাই, আমি হয়তো আজকে মরবো, না হলে 20 বছর 25 বছর মরতে তো আমাকে হবে। শেখ হাসিনা কি বাঁচতে পারবে? একটা গ্যারান্টি দিতে পারবে? 20 বছর 30 বছর আর 50 বছর বাঁচবে? আবু সাইদ মরছে, সবাই মরবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। আর উপরে যদি আল্লাহ থাকে, আপনি দেখেন নাই, আমি দেখি নাই, উপর আল্লাহ তো দেখছে। আমরা সারাদিন কষ্ট করে জান বের হয়ে যায়, রোজা থাকি, এক ফুটা পানি খাই না কেন? আমরা কি মনে করে যে আল্লাহ দেখে? তো এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে না? কিচ্ছু দেখে না আল্লাহ। আমি সেই উপর আল্লাহর কাছে খালি বলি, উপর আল্লাহর কাছে বলতে বলতে হাঁপাইয়া গেছি। যখন বুকে একদম বন্ধ হয়ে আসছে, তখন আমি এখানে আসছি। একদম আমি জানি আজকে মরবো, আমি একদম কালেমা পড়ে আসছি। কেন আসছি জানেন? বেঁচে থাকার তাগিদে। এখন তো আমি বাঁচতে পারতেছি না, কারণ ঘরে দম বন্ধ করে থাকলে আমার দম আরো বন্ধ হয়ে আসতেছে। মুক্ত বাতাসে আমি আসছি দম নিতে এবং মরতে, সোজা কথা। আর আমি আরো জানাইতেছি, এই শেখ হাসিনা আমাদের এই কয়েকটা বছর কি যন্ত্রণা নিপরণের মধ্যে রাখছে, উনি হয়তো বুঝেন নাই। কারণ উনি তো যে জায়গায় বসে আছে ওখানে থেকে বুঝার কথা না। আমি একটা ডিম খেতে পারি না, আমি একটা ডাব খেতে পারি না। আমি যেখানে 1 বছর আগে 2টা করে ডাব খাইতাম, এখন আমি মাসে কেন বছরেও চিন্তা করতে পারি না। আমি আমার মেয়েকে একটা ডিম খাওয়াইতে এখন 10 বার চিন্তা করি। এটা কি উন্নয়ন? এটাকে উন্নয়ন বলে না। আর সেটা যখনই উন্নয়ন হবে, তখন সবাই যখন ডিম খেতে পারবে। এখন একটা ডিম খেতে গেলে মানুষ মনে করে 17 টাকা 20 টাকা। এই 20 টাকা হয়তো কার আছে? বেনজিরের আছে, আমার নাই, আপামর জনসাধারণের নাই। আর একটা কথা, যে কথাটা না বললে হয় না, এই দেশের জনগণ এখন ওনাকে চাইতেছে না। এটা উনি বুঝতেছেন না কেন? আমি তো বুঝি না। ওনার তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, উনি একটা দেশ চালিয়ে আসছে, তারপর এখন বুঝতেছে না কেন? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এই কথাটা যেন উনি মনে রাখবেন। আতঙ্ক কাজ করছে হৃদয়ে, কিন্তু অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না, এই না সেই না। এগুলা যারা আসছে, আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে। কিন্তু আমি তো ভালো করেই বুঝি, আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা, মানুষের পছন্দের জিনিসগুলা নিয়ে আমি কাজ করছি। এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার, আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না? কারণ হচ্ছে কি, আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে, বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। ছাত্ররা তো আর জানে না। ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযোগ্য হবে, এরা কি জানে? এরা জানে না। কিন্তু আমি তো জানি, আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে, আমি ইনফরমেশন জানি। এই জন্যই এদের সাথেই আমি আসি। কিন্তু এরা যেভাবে আমারে চায়, হয়তো আমি এইভাবে থাকতে পারি না। ভাই শুনেন, আমার তো বুঝতে হবে যে আপনি যদি আমার নেতাকে, আপনার অধিকার আছে, আমার নেতাকে আপনি পছন্দ করেন না, আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন। এখন আমি তারে পছন্দ করি, এই কারণে যদি আপনি আমারে ঘৃণা করেন, আমারে দালাল বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, বলতে পারেন, কারণ আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা আছে। ভাই এখনো আন্দোলন কমছে না কেন? বর্তমানে কারা আন্দোলন করছে? ছাত্ররা করছে। এখন তো আপনারা জানেনই, জামাত শিবির, জঙ্গি, বিএনপি যারা আছে, সবাই ছাত্রদের কাঁধের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে, এটা পরিষ্কার হয়ে গেছে। বাম যারা আছে, সুবিধা বঞ্চিত যারা ছিল, তারা সবাই এখন একটা রেগুলেশন চাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না, এটা দেশের যে অর্থনীতির অবস্থা, এই অবস্থায় রাষ্ট্রের জননেত্রী শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন, তাহলে আমাদের আরো সমস্যা থাকতে পারে। আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন। সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। শুনেন, সেদিনই আমি বুঝছি যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে। কেন জানেন? কোন দিন? যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন। আপনি তো বহু বাংলাদেশে মুসলমান প্রতিনিধি আসছিলেন, কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন? না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন। সেদিনই আমি বুঝছি যে আমেরিকা, ইসরায়েল
বড় বড় যারা আছে, এই যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসায় একটা রেগুলেশন করা। আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই হচ্ছে গিয়ে এদের ইচ্ছা। থ্যাংক ইউ। রিজাইন করলে সোনারঘাট মাধবপুরে কি হবে? সোনারঘাট মাধবপুরের ভালো কিছু করার জন্য আমি যদি যাই করি না কেন, সোনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ। এই জানাজার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাবো থাকবো, এটা পুরাটাই সোনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোটা আন্দোলনে কিন্তু সোনারঘাট মাধবপুরেরও অনেক মানুষ আছে যারা ছাত্র, তারা মনে করে সুমন ভাই ঝাঁপাইয়ে পড়ে না কেন, এরা তো আমারই ভোটার। এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলন